হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা একটা নতুন ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে, সুতরাং মন দিয়ে শোনো। নোটস অবশ্যই দেব, নোটস দেখাবো। ঠিক আছে, সবাইকে নোটস প্রোভাইড করব এবং হেলদি নোটস যেটাকে বলে প্রোভাইড করব, ইজিয়েস্ট নোটস। ঠিক আছে, কিন্তু তার আগে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। আজকে আমরা ডিসকাস করছি মেনস্ট্রুয়াল সাইকেল, গাইনোকোলজির একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে, গাইনোকোলজি স্টার্ট হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের পর থেকেই। ঠিক আছে, কারণ গাইনোকোলজিতে মেনস্ট্রুয়াল সাইকেল না জানলে, ওটা না পড়লে, ওটা না ভালো করে বুঝলে আর এরপরে এগোনো সম্ভব নয়। বোঝাতে পারলাম? সুতরাং সবার আগে মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে আমাদের জানতে হবে। গাইনোকোলজি এটা সিলেবাসেও রয়েছে, সেটা থার্ড ইয়ার জিএনএম হোক বা ফোর্থ ইয়ার বিএসসি হোক। ঠিক আছে, তো আমরা আজকে আলোচনা করব মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে। এবার আমরা সবাই জানি যে মেনস্ট্রুয়াল সাইকেল কাদের হয়। এটা বেসিক্যালি নয়, এটা ফিমেলদের হয়, এটা ফিমেলদের দেহে হয়। ঠিক আছে, এবার আমরা জানবো যে মেনস্ট্রুয়াল সাইকেলটা কি না। এটা দেখো, অটোমেটিক্যালি বলা হচ্ছে এটা একটা সাইকেল, রাইট? তাহলে এটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে একটা সাইকেল যেটা ফিমেলদের শরীরের মধ্যে ঘটে। মেনস্ট্রুয়েশনটা কি না? মেনস্ট্রুয়েশন হচ্ছে নর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং। কি বললাম না? মেনস্ট্রুয়েশনটা হচ্ছে নর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং, যেটা ফিমেলদের শরীরে একটা নির্দিষ্ট সময়ে ঘটে থাকে। বুঝতে পারলাম? এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 12 বছরের বয়সের পর থেকে বা 12 বছর বয়সে এই জিনিসটা স্টার্ট হয়। কি স্টার্ট হয় না? এই নর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ে। বুঝতে পারলাম? এতটুকু ক্লিয়ার? তো এবারে আসছি মেনস্ট্রুয়াল সাইকেলকে এখানে মেনলি দুভাগে ভাগ করা হয়। দুভাগে কি ভাগ করা হয় না? একটা হচ্ছে ওভারিয়ান ফেজ আর একটা হচ্ছে ইউটেরাইন ফেজ। আমরা পরপর এক একটা ভাগ নিয়ে আস্তে আস্তে ডিসকাশন করবো, লাস্ট অব্দি শুনতে থাকো। প্রথম হচ্ছে ওভারিয়ান ফেজ, দ্বিতীয় হচ্ছে ইউটেরাইন ফেজ। এবার ওভারিয়ান ফেজকে আবার দুভাগে ভাগ করা, একটা হচ্ছে ফলিকুলার ফেজ আর 2 নম্বর হচ্ছে লুটিয়াল ফেজ। তাহলে কি বললাম? একটা ফলিকুলার, একটা লুটিয়াল। এবার এই ফলিকুলার ফেজকে কি বলা হয়? প্রি ওভুলেটরি ফেজও বলা হয়। এবং এই ফলিকুলার ফেজটা 1 থেকে 14 দিন অবধি সীমাবদ্ধ থাকে। কি বললাম? 1 থেকে 14 দিন অবধি সীমাবদ্ধ থাকে এই ফলিকুলার ফেজ, এবং 15 থেকে 28 দিন অবধি লুটিয়াল ফেজের টাইম ডিউরেশন। বুঝতে পারলাম? তাহলে ওভারিয়ান ফেজ হলো, ওভারিয়ান ফেজে দুটো ভাগ হলো, ফলিকুলার আর হচ্ছে লুটিয়াল। ফলিকুলার হচ্ছে 1 থেকে 14 দিন অবধি, আর তারপরের দিন থেকে 28 দিন অবধি সেটা হচ্ছে লুটিয়াল ফেজ। এই গেল ওভারিয়ানের গল্প। বুঝতে পারলাম? এরপর আমরা আসছি 2 নম্বর মেন ফেজ, সেটা হচ্ছে ইউটেরাইন ফেজ। প্রথম গেল ওভারিয়ান ফেজ, 2 নম্বর হচ্ছে ইউটেরাইন ফেজ। ঠিক আছে, এবারে ইউটেরাইন ফেজকে আবার মোট 3 ভাগে ভাগ করা হয়। কত ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। মন দিয়ে শোনো, ইউটেরাইন ফেজকে 3 ভাগে ভাগ করা হয় আর ওভারিয়ান ফেজকে 2 ভাগে ভাগ করা হয়। এবার ইউটেরাইন ফেজের আমরা 3টে ভাগ জানবো। ফার্স্ট, যেটা প্রথম ভাগ, সেটা হচ্ছে ব্লিডিং ফেজ। কি বললাম? ব্লিডিং ফেজ। 2 নম্বর হচ্ছে প্রলিফেরেটিভ ফেজ, আর 3 নম্বর হচ্ছে সিক্রেটারি ফেজ। ঠিক আছে, প্রথম কি বললাম? ব্লিডিং ফেজ। ব্লিডিং ফেজটা 1 থেকে 5 নম্বর দিন অবধি চলবে। ওকে, এবারে সেকেন্ড ফেজটা মানে প্রলিফেরেটিভ ফেজটা, সেটা 6 থেকে 14 দিন অবধি চলবে। ওকে, আর 15 থেকে লাস্ট অবধি মানে সিক্রেটারি ফেজটা কি হবে না? 15 থেকে লাস্ট অবধি চলবে, এবং এটা হচ্ছে লাস্ট ফেজ। কার না? ইউটেরাইন ফেজের লাস্ট ফেজ। এত অবধি বোঝাতে পারলাম? তাহলে মেন মেনস্ট্রুয়াল সাইকেলে দুটো ভাগ, একটা হচ্ছে ওভারিয়ান ফেজ, দ্বিতীয় হচ্ছে ইউটেরাইন ফেজ। ঠিক আছে, ফার্স্ট ফেজটার মধ্যে সাব ফেজ হচ্ছে, মানে সাব হেডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে ফলিকুলার ফেজ, আর দ্বিতীয়ত হচ্ছে লুচিয়াল ফেজ। ওকে,
আর 2 নম্বর যেটা মেন ফেজ সেটা হচ্ছে ইউটেরাইন ফেজ। তার 3টে ভাগ, একটা হচ্ছে ব্লিডিং ফেজ, 2 নম্বর হচ্ছে প্রলিফেরেটিভ ফেজ, আর 3 নম্বর হচ্ছে সেক্রেটারি ফেজ। এবার আমরা একটা ছক দেখব এবং সেই ছকটা দেখার পর, সেই ছকটা বোঝার পর আমি এটা বলবো যে প্রত্যেকটা ফেজ লিখে তার নিচে কিভাবে ডিসক্রাইব করতে হবে, কিভাবে লিখতে হবে। আমি এমনভাবে বলবো যেন পরীক্ষার খাতায় তোমরা ওভাবেই লিখতে পারো, ওভাবেই মানে ডিসক্রাইব করতে পারো, ঠিক আছে? ওকে, এবার ছক। এই দেখো, যেগুলো এতক্ষণ বললাম সেটাই ছকের আকারে আছে। ছকটা তোমরা মাস্ট পরীক্ষার খাতায় লিখবে, আর ছকটা তোমরা প্রত্যেকে আঁকবে, এঁকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরপর আরও 2টো ছক আছে, সেটা আমি পরপর বলছি। ওকে, এই দেখো, মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, ওভারিয়ান ফেজ, ফলিকুলার ফেজ, লুটিয়াল ফেজ, যেটা বলেছি 1 থেকে 14 দিন ফলিকুলার ফেজ, আর এটা 14 থেকে 28 দিনও বলতে পারো, বা এটা 15 থেকে 28 দিন বললেও ভালো হয়, ঠিক আছে? তারপরে ইউটেরাইন ফেজে এখানে কিন্তু 3টে ভাগ, যেটা যেমনটা আমি বলেছি, ব্লিডিং ফেজ, প্রলিফেরেটিভ ফেজ, আর হচ্ছে সেক্রেটারি ফেজ। ব্লিডিং ফেজটা হচ্ছে 1 থেকে 5, এটা হচ্ছে 6 থেকে 14, আর সবার লাস্টে যেটা হচ্ছে সেক্রেটারি ফেজ, সেটা হচ্ছে 15 থেকে 28 দিন অবধি। বুঝতে পারলাম? খুবই সোজা ভাষায় বলেছি, এর চেয়ে সোজাভাবে বলা সম্ভব নয়। তারপর আরও একটা ছক করেছি, দেখো, এই যে ওপি মানে ওভারিয়ান ফেজ, কিছুই নয়, আর ইউপি মানে ইউটেরাইন ফেজ। এভাবে একটা লাইন টেনেছি, দুপাশে 2টো লাইন, মাঝখানে একটা লাইন টানবে, সেটা হচ্ছে 14তম দিন। বুঝতে পারলাম? এবারে এই যে 5তম, এই যে 5মতম দিন, এইখানে কিন্তু আর একটা ডাক টানতে হবে। কেন ডাক টানতে হবে না, এই ব্লিডিং ফেজটা তো 1 থেকে 5 অবধি, বুঝতে পারলাম না? আর তারপরে 6 থেকে 14, এটা হচ্ছে প্রলিফেরেটিভ, লিখেছি প্রলিফেরেটিভ, বুঝতে পারলে? আর তারপরে এবারে এটা কি বলতো, 1 2 3 4 5 এরকম দাগ টেনে মানে টানা যেত। তারপরে সেটা যদি গ্রাফ পেপার হয় তাহলে খুব সুন্দর, কিন্তু পরীক্ষার খাতায় বা বোঝানোর জন্য অত ডিটেলসে অত গ্রাফের দরকার নেই। তুমি পরীক্ষককে যদি বোঝাতে পারো যে তুমি কি বলতে চাইছো, দ্যাটস ইনাফ, ঠিক আছে? তো এভাবে ছক কেটে লিখলে আশা করি তুমি তোমার পরীক্ষককে, যিনি তোমার খাতা দেখবেন, ওনাকে বোঝাতে পারবে যে তুমি কি বলতে চাইছো, যে তুমি জিনিসটা বুঝেছো, তুমি সেটা বোঝাতে পারবে, ঠিক আছে? এরপরে সেক্রেটারি ফেজ, তো এইটা গল্প গেল ইউটেরাইন ফেজেস। আর ওভারিয়ান ফেজে ফলিকুলার ফেজ, এই যে 1 থেকে 14, এটা পুরোটা, ঠিক আছে? আর হচ্ছে লিউটিয়াল ফেজ, এটা হচ্ছে 15 থেকে 28। বুঝতে পারলাম? এইবারে তোমাকে প্রত্যেকটা ফেজ আলাদা আলাদা করে লিখতে হবে এবং তার ডিসক্রাইব করতে হবে, তবেই তুমি 5-এ 4 পাবে, ঠিক আছে? না হলে হবে না, আর কি। ওকে, তো এই যে 14তম দিনে এই যে পার্টিকুলার দিন, এই পার্টিকুলার দিনটায় কি হয় বলো তো? আশা করি তোমরা জানো, একটা জেনারেল নলেজ, যে এই দিনে ওভুলিউশন ঘটে, ঠিক আছে? তো এবারে আমরা পরপর আসছি, মাঝখানে আমি এটাও বলে দেবো যে ওভুলিউশনটা কিভাবে হয়। ওকে, কিন্তু এত দূর অবধি যা যা বললাম সেটা বুঝতে পেরেছো তো? ব্যাস, সেটা বুঝলেই তারপরেই আমি এগোবো। ওকে, লাস্ট 2টো ছক বোঝা হয়ে গেলে তারপরে এই ছকটায় আসবে। এটা একটা ইন্টারেস্টিং ছক। কেন ইন্টারেস্টিং ছক সেটা বলছি আমি আস্তে আস্তে। দেখো, তোমরা তো জানো ওয়াই এক্স, ঠিক আছে? তো এইখানে এই যে 1 থেকে 5মতম দিন, আর এই 5ম থেকে 14তম দিন, যেরকম আগের ছকটা, আর এখানে 14 থেকে 28। এইবারে দেখো, এইখানে যতগুলো হরমোনের কাজ রয়েছে, যতগুলো হরমোনের মানে কি বলবো, মিশ্রণ রয়েছে বলতে পারো, বা যতগুলো হরমোনের ফ্যাক্টর রয়েছে, সবগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি একটা ছকের মাধ্যমে। কিভাবে না, এফএসএইচ, ইস্ট্রোজেন। এফএসএইচ মানে তোমরা জানো যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তারপরে ইস্ট্রোজেন হরমোন, লিউটেনাইজিং হরমোন যেটা এলএইচ, আর হচ্ছে প্রোজেস্টেরন। ইন্টারেস্টিংলি দেখো, 1 থেকে এই যে 14 দিন, মানে কি বলতো, এখানে ফলিকুলারও আসবে, বুঝতে পারছো না? এখানে ফলিকুলার ফেজটাও আসবে, আর মানে ওভারিয়ান ফেজে ফলিকুলার ফেজটাও আসবে, আর ইউটেরাইন ফেজে ব্লিডিং ফেজ
এবং প্রলিফারেটিভ ফেজ, সেই ফেজটাও আসবে। তো এই তিনটা ফেজে কি হবে না, এফএসএইচ কিন্তু সবচেয়ে হাইয়েস্ট হবে, সবচেয়ে বেশি মাত্রায় থাকবে, সিম্পল, আর কিছু নেই, সবচেয়ে বেশি মাত্রায় থাকবে। এবং ইস্ট্রোজেন, লিউটেনাইজিং হরমোন, ইভেন মানে কি মানে খুবই কম পরিমাণে থাকবে, কিন্তু আস্তে আস্তে এই পঞ্চমতম দিনের পর থেকে কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে। অতটাও কিন্তু বড় কোনো রোল থাকবে না এই 1 থেকে 14 দিনের মধ্যে। রোল প্রত্যেকটা হরমোনেরই প্রত্যেকটা দিনে থাকছে, কিন্তু অত বড় কোনো রোল থাকছে না। সবচেয়ে বড় রোল থাকছে FSH এর। ওকে, আর এই ফেজে কিন্তু প্রজেস্টেরনটা মানে কি বলবো, মানে পুরোপুরিভাবে ঘুমন্ত অবস্থায় থাকবে, দেখেছো, একদম নিচ দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে 14তম দিনে অবধি যাচ্ছে। ওকে, কিন্তু এই 14তম দিন থেকে সে উপরে ওঠা শুরু করছে, মানে তার লেভেলটা পরপর বাড়তে থাকছে, পরপর বাড়তে 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 এমন একটা জায়গায় হাইয়েস্ট হবে, এবং সেটা 28তম দিনে গিয়ে আস্তে আস্তে নামতে শুরু করে, মানে 27-এ আরেকটু, ঠিক আছে, 26-এ আরেকটু, 25-এ আরেকটু, হয়তো 24-এ হয়তো কারুর, মানে এটা বিভিন্ন মানে কি বলবো, শারীরিক গঠন বা শরীরে অসুখ বিসুখ বা শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক রকম নানা রকম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা কিন্তু ভ্যারি করে। কারোর 22-এ সর্বাধিক, কারোর 24-এ সর্বাধিক, কারোর 23-এ সর্বাধিক। তো মোদ্দা কথা হচ্ছে 14তম দিনের পরে প্রজেস্টেরন হরমোনের লেভেল সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে লেভেলটা হাই থাকে, ঠিক আছে, এবং সেটা 28তম দিনে গিয়ে একদম শেষ হয়। কারণ 28তম দিন শেষ হচ্ছে মানে আবার এখানে যে প্রথমতম দিন, এখানেও কিন্তু সে একদম কমেই থাকছে, সুপ্ত অবস্থা থাকছে, বুঝতে পারলো। আর এই ইস্ট্রোজেন এবং লিউটেনাইজিং হরমোনটা কি হয়, এই ওভুলেশনের সময় এই 14তম দিনে কিন্তু সবচেয়ে বেশি হাই থাকে, বুঝতে পারলাম। এই হচ্ছে হরমোনের চার্ট। এই চারটাও যদি লিখে ফেলো, এই চারটাও যদি তুমি ডিসক্রাইব করে দাও, FSH, LH, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন সম্পর্কে যদি দু লাইন করে তুমি যদি ডিসক্রাইব করে দাও, সেটাও অনেক। তো বোঝাতে পারলাম। তাহলে FSH সবচেয়ে বেশি হাই থাকছে তোমার ফলিকুলার ফেজে, ঠিক আছে, লুচিয়াল ফেজে গিয়ে কিন্তু এই FSH কিন্তু পাওয়া যাবে না, বা তোমার যে সেক্রেটারি ফেজ আছে যেটা 15 থেকে 28 দিন, তাতেও কিন্তু এই FSHটা কি বলবো একদমই পাওয়া যাবে না বলতে গেলে, মানে খুবই অল্প মাত্রায়, খুবই সামান্য মাত্রায় পাওয়া যাবে। ওকে, আশা করি মেনস্ট্রুয়াল সাইকেলের হরমোনের যে আপস অ্যান্ড ডাউনটা আছে, হরমোন লেভেলের যে আপস অ্যান্ড ডাউনটা আছে, ওটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে এইটা দেখার পরে। ওকে, এরপর আমরা প্রত্যেকটা ডিটেলসে ডিসক্রাইব করব, ঠিক আছে। ভিডিওটা একটু বড় হবে, হোক না, একটু টাইম লাগবে, লাগুক না, কিন্তু পুরো কনসেপ্টটা আমার ক্লিয়ার থাকবে না। এটা একবার দেখার পরে, একবার পড়ার পরে, একবার বোঝার পরে আর কোনোদিন এটা ভুলবেই না, চাইলেও ভুলতে পারবে না যদি এটা একবার ভালোভাবে ক্লিয়ার করে নাও, ঠিক আছে। তো প্রথম আমরা এই ফেজটা আছে, সেটা হচ্ছে ওভারিয়ান ফেজ। এবার দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে যখন তোমার ফিমেল একটা ওভারির মধ্যে থাকবে তখন সেটা ইম্যাচিওর অবস্থায় থাকে, মানে সুপ্ত অবস্থায় থাকে, বুঝতে পারলাম। এইবারে এই ইম্যাচিওর অবস্থায় থাকাকালীন FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করবে, সেটাকে ম্যাচিওর করবে। কাকে? সে ওভারিয়ান ফলিকলকে ম্যাচিওর করবে। যেমনটা এই পাশে যে দেখালাম, এই যে FSH, এই FSHটা কি করবে, 14তম দিনের মধ্যে ওভারিয়ান ফলিকলকে ম্যাচিওর করবে। আর ম্যাচিওর করলে তাকে আমরা মেডিকেল যেটা টার্ম, সেটা আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। তাহলে ম্যাচিওর করে গ্রাফিয়ান ফলিকলে তৈরি করবে, পরিণত করবে, মানে নাম হবে গ্রাফিয়ান ফলিকল। এবারে এই গ্রাফিয়ান ফলিকল কি করবে না, ইস্ট্রোজেন মানে তৈরি করবে, এবং তার সাথে সাথে ইনহিবিট বি রিলিজ করবে, ইস্ট্রোজেন, এবং তার সাথে কিছু সামান্য পরিমাণে LHও রিলিজ করবে। এবারে যখন গ্রাফিয়ান ফলিকলটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, তখন সে আর FSHকে পুছবে না, বলবে আর তোকে আর দরকার নেই, তুই যা পালা, তোকে আর দরকার নেই। মানে FSH ম্যাচিওর করলো গ্রাফিয়ান ফলিকলকে, মানে ওভারিয়ান ফলিকলকে ম্যাচিওর করে গ্রাফিয়ান ফলিকলে পরিণত করলো। এবারে যখন গ্রাফিয়ান ফলিকলটা ম্যাচিওর হয়ে যাবে, তখন বলবে তোকে আমার দরকার নেই, তখন এই গ্রাফিয়ান ফলিকলটা FSHকে কি করবে, তাড়িয়ে দেবে, মানে এর ক্ষরণ বন্ধ হয়ে যাবে। এখানে এই 14তম দিনের পর থেকে আর এই FSHকে পাওয়া যাবে না, বুঝতে পারলাম।
এবারে এই গ্রাফিয়ান ফলিকল যে এলএইচ যে তৈরি করছে, এ আবার আর একটা কাল হয়ে দাঁড়াবে কার জন্য? এই গ্রাফিয়ান ফলিকলের জন্য। কেন না, এলএইচ কি করবে, এই গ্রাফিয়ান ফলিকলকে দুমদাম করে ভেঙে দেবে। এ জন্ম নিল এর থেকে, এ বড় হয়ে একে আবার তাড়িয়ে দিল, এফএসএইচকে তাড়িয়ে দিল। যেই তাড়িয়ে দিল, এ যে রিলিজ করছিল, এর যে আবার ছেলে হচ্ছিল, সেরকম দিক দিয়ে দেখতে এ যে তৈরি করলো এলএইচকে, এলএইচ কি করলো, একে ঘুষি মেরে ভেঙে দিল। এ বড় হয়ে যেতে একে আবার তাড়িয়ে দিল, একে ভেঙে দিল। বুঝতে পারলাম? একে ভেঙে দিলে কি হবে না, একটা কি হবে না, সেকেন্ডারি উসাইডের জন্ম নেবে। বুঝতে পারলাম? একটা সেকেন্ডারি উসাইডের জন্ম নেবে, আর একটা সেটা হচ্ছে এই যে তখন এরপরে কি হবে, এই লুচিয়াল ফেজটা চলে আসবে। এই লুচিয়াল ফেজে যেটা যে ফার্স্ট যে জিনিসটা পড়ে থাকবে, সেই জিনিসটাকে বলছে যে প্রথম জিনিস, মানে একটা সেকেন্ডারি হলো, আর একটা তো নিশ্চয়ই একটা পার্ট থাকবে, একটা নিশ্চিত একটা কোনো অংশ থাকবে, সেই অংশটাকে বলছে কর্পাস লুটিয়াম। ঠিক আছে? এই কর্পাস লুটিয়ামের যে গল্পটা, সেই গল্পটা কিন্তু এই 14 থেকে মানে এই 15 থেকে 28তম দিনের মধ্যেই কিন্তু রয়েছে। ওকে, তাহলে মোদ্দা কথা, এই এফএসএইচ গ্রাফিয়ান ফলিকল তৈরি করলো, গ্রাফিয়ান ফলিকল এফএসএইচকে তাড়িয়ে দিল, বন্ধ হয়ে গেল এফএসএইচ 14তম দিনে। তারপরে মানে বন্ধ হয়ে গেল, তার সাথে সাথে এ তো গ্রাফিয়ান ফলিকল তো এলএইচ তো মানে আস্তে আস্তে মানে তৈরি করছিল। এবার এলএইচ কি করলো, এই গ্রাফিয়ান ফলিকলকে ভেঙে দিয়ে দুটো ভাগ করলো, একটা হচ্ছে সেকেন্ডারি উসাইড আর একটা হচ্ছে কর্পাস লুটিয়াম। এবারে এই যে সেকেন্ডারি উসাইড না, এটাকে আর একটা নামেও আমরা জানি, সেটা হচ্ছে ওভাম। ঠিক আছে? এবার এই সেকেন্ডারি উসাইড বা ওভামটা কি করবে না, এই যে 14তম দিন আছে, ঠিক আছে, এই 14তম দিনে কি করবে, বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে? বাইরে বেরিয়ে এসে কোথায় এটা চলে যাবে না, ফ্যালোপিয়ান টিউবে। কোথায় যাবে না, ফ্যালোপিয়ান টিউবে কিন্তু চলে যাবে। এবার এই যে ফ্যালোপিয়ান টিউব যে মানে চলে এলো, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলছে ওভলিউশন, যেটা আমরা এই 14তম দিনে কিন্তু পাচ্ছি, যেটা আমরা পেছনে এইখানে অলরেডি ছকে এখানে লিখেছি। বুঝতে পারলাম? তাহলে একে বলছে ওভলিউশন। তাহলে ওভলিউশন কাকে বলে সেটা কিন্তু আমি এখানে অলরেডি বলে দিলাম, আশা করি বোঝাতে পেরেছি। এবারে এই 14তম দিন অবধি মানে এই 14তম দিনে যে এই যে ওভলিউশনটা ঘটলো, এবারে ওইখানে কিন্তু কিছুদিন কিন্তু ওয়েট করবে। কে ওয়েট করবে না, ওভামটা কিন্তু ওয়েট করবে কার জন্য না, স্পার্মের জন্য। ঠিক আছে? মেল গ্যামেটের সাথে যুক্ত হওয়ার জন্য সে কিন্তু ওয়েট হবে। যদি যুক্ত হতে না পারে তাহলে কি হবে, এন্ডোমেট্রিয়ামটা আস্তে আস্তে ছিঁড়তে শুরু করবে। ঠিক আছে? এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এগুলো কোথায় থাকে, ইউটেরাসে থাকে। এটা তো নিশ্চয় আবার আগে মানে আবার নতুন করে বলতে হবে না। তো এন্ডোমেট্রিয়ামের লেয়ারগুলো ছিঁড়তে থাকবে, এবং এই যে লুচিয়াল ফেসে তখন সেই কর্পাস লুটিয়ামটা কি করবে, সেইটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে এবং সেটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? সেইটা প্লাস রক্ত মানে ব্লাড, তারপরে কিছু বর্জ্য পদার্থ, ওগুলো কী হবে, ভ্যাজাইনার থ্রু আস্তে আস্তে কী হবে, বাইরে বেরিয়ে আসবে। তাকেই আমরা বলছি কি না, মেনস্ট্রুয়াল সাইকেল। এবারে এই যে কর্পাস লুটিয়ামটা, এখানে যে বললাম যে এই যে কর্পাস লুটিয়ামটা, এই কর্পাস লুটিয়ামটা যদি ব্লিডিংয়ের আকারে বাইরে না বেরিয়ে আসে, মিন্স যদি স্পার্মের সাথে মিলিত হয়, তখন কি হবে না, এই কর্পাস লুটিয়ামটা কিসে পরিণত হবে না, প্লাসেন্টায় পরিণত হবে। এই কর্পাস লুটিয়ামটা কিসে পরিণত হবে, প্লাসেন্টায় পরিণত হবে। এবারে যদি মিলিত না হয় তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে। এই হচ্ছে কর্পাস লুটিয়ামের গল্প। তাহলে মোদ্দা কথা যে ওভামটা স্পার্মের সাথে মিলিত না হলে এই ওভামটা তো মরে যাবে, তার সাথে সাথে কর্পাস লুটিয়ামটাও কি হবে, আস্তে আস্তে ভ্যাজাইনার থ্রু বাইরে বেরিয়ে আসবে এবং তার সাথে ব্লাড বেরোবে, এন্ডোমেট্রিয়ামে কিছু লেয়ার যেগুলো ছিঁড়ে গেছে সেগুলো বেরিয়ে আসবে। সেটাকেই আমরা বলছি মেনস্ট্রুয়াল সাইকেল।
তাহলে ফলিকুলার ফেজে কি কি লিখবে, যে এটা হচ্ছে ফার্স্ট হাফ অফ মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, এটা প্রি ওভালিউটারি ফেজ। এই ফেজে ওভারিয়ান ফলিকল কি করে, গ্রো করে, ম্যাচিওর থেকে ইম্যাচিওর থেকে ম্যাচিওর হয়, দিয়ে গ্রাফিয়ান ফলিকল হয়। এই স্টেজে কি হয়, এফএসএইচের লেভেল সবচেয়ে বেশি থাকে। এখানে এলএইচ কি হয়, ধীরে 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 বাড়তে থাকে, ধীরে ধীরে মানে কি সিক্রেট হতে শুরু করে, ধীরে ধীরে উৎপন্ন হতে শুরু করে, এই হচ্ছে ব্যাপার। তারপরে যে ওভলিউশনটা কাকে বলে যে বললাম সেটা লিখবে, যে ওভলিউশন পয়েন্ট দিয়ে ওভলিউশনটা লিখলে। আর তারপরে লিখবে যে লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজটা কি, কোথায় গেল, আচ্ছা হ্যাঁ, এই যে লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজটা কি না, এটা হচ্ছে সেকেন্ড হাফ অফ মেনস্ট্রুয়াল সাইকেল, এটা ওকে অলসো ইট অলসো কল্ড অ্যাজ পাস্ট ওভালিউটারি ফেজ। ওকে, আর এই ফেজে কি হয়, কর্পাস লুটিয়ামের ফর্মেশন ঘটে, মানে কর্পাস লুটিয়ামটা কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে, এই হচ্ছে কথা, আর কিছু না। এবারে যদি সময় থাকে এটা মেনশন করে দিও আগে থেকে, যে কর্পাস লুটিয়াম লিখবে, কর্পাস লুটিয়াম লিখে এটা লিখবে যে কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন ক্ষরণ করে, স্মল অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন এবং এলএইচও ক্ষরণ করে। এই হচ্ছে লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজের মধ্যে কর্পাস লুটিয়াম লিখলে, কর্পাস লুটিয়ামটা কি সেটা লিখলে, এই হচ্ছে গল্প। এই গল্প খতম হলো ওভারিয়ান ফেজের, ঠিক আছে। এরপর আমরা আসছি ইউটেরাইন ফেজে। ওভারিয়ান ফেজটা হয়ে গেলে ইউটেরাইন ফেজটা কিছুই নয়, একদম ইজি। দেখো ইউটেরাইন ফেজে ফার্স্ট আছে ব্লিডিং ফেজ, এটা কি হচ্ছে না 1 থেকে 5। দেখো এইখানে আমার ক্যালেন্ডার শেষ হলো, এটা 28 বলো, 29 বলো, 30 বলো বা 31 বলো, যাই হোক এখানে আমার ক্যালেন্ডার কিন্তু শেষ হলো। এবার এই যে লুটিয়াল ফেজ, এরপরে কি হবে, ব্লিডিংটা স্টার্ট হবে, হ্যাঁ কি না। এবারে চলে এসো ঘুরে ফিরে গোল গোল হয়ে এইখানে। এবারে এই 1 থেকে যে 5 দিন, এটা হচ্ছে যে ব্লিডিং ফেজ, এই ব্লিডিং ফেজে কিন্তু ব্লিডিংটা স্টার্ট হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি দেবে না, এটা 1 থেকে 5 দিন অবধি এই ফেজটা চলবে। এটাকে কি বলে না, এটাকে পিরিয়ডসও বলে, আমরা পিরিয়ডস বলেই থাকি, ঠিক আছে। এবং এটাকে মিনস্ট্রুয়াল ফেজও বলে, এটাকে মেন মিনস্ট্রুয়াল ফেজও কিন্তু বলে। এবং এখানে কি হয়, এফএসএইচ অনেক বেশি হাই থাকে, এই যে এটা পুরোটাই এফএসএইচ হাই থাকে এবং এখানে তো হাই থাকবেই, ব্যাস। এবার এখানে কি হয় না, কিছু ডেথ সেল যেটা বললাম, কিছু টিস্যু, তার ঠিক আছে, কিছু ব্লাড, এগুলো কি হয়, ভ্যাজাইনা থ্রু বাইরে বেরিয়ে আসে, ব্লিডিং ফেজ হয়ে গেল, সিম্পল। এরপর প্রলিফারেটিভ ফেজ। দেখো প্রলিফারেটিভ মিনস কি না, পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এবারে এই যে 5 দিন অবধি যে ব্লিডিং হলো, এবার দেখো এবার যে যার শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করে, কারোর 3 দিনেও হয়ে যায়, কারোর 4 দিনে হয়, কারোর 5 দিন হয়, কারোর 6 দিন এবং 7 দিন অবধিও কিন্তু এই ব্লিডিংটা কিন্তু চলতে থাকে। আবার অনেকের তো মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সও হয়, এবার তার জন্য ডক্টর দেখাতে হবে আলাদা করে। যদি এটা রেগুলার ডিস্টারবেন্স হয় সেটা আলাদা জিনিস। তো এটা মানে কি বলবো, ইন জেনারেলি 5 দিন অবধি এটা বলা হচ্ছে যে ব্লিডিং ফেজ। তারপরে এই 6 থেকে 14 দিন প্রলিফারেটিভ ফেজ। এই ফেজে কি হয়, ধীরে ধীরে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারগুলো সেইগুলো যে ছিঁড়তে শুরু করেছিল সেগুলো ছেঁড়া বন্ধ হবে এবং আস্তে আস্তে লেয়ারগুলো ভরাট হতে শুরু করবে। যেগুলো ছিঁড়ে গেছিলো, যেগুলো ক্ষত হয়েছিল, সেসব ক্ষতগুলো পূরণ হওয়া শুরু হবে। বোঝাতে পারলাম, বোঝাতে পারছি তো? তাহলে এই ফেজে কি লিখবে না, এটা 6 থেকে 14 দিন অবধি চলতে থাকে, ঠিক আছে। এই ফেজে ইস্ট্রোজেন এবং এলএইচ কি হয়, ধীরে ধীরে বাড়তে থাকে। এখানে যেটা বলেছিলাম, এই যে এটা কি ধীরে 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 বাড়তে থাকছে, এই যে এলএইচ, ঠিক আছে, এবং ইস্ট্রোজেন ধীরে ধীরে বাড়তে থাকছে। ওকে, তো ইস্ট্রোজেন এবং এলএইচ ধীরে ধীরে কিন্তু এখানে বাড়তে থাকবে। এবং আরেকটা জিনিস কি হবে না, এই ফেজে কিন্তু ফলিকুলার ফেজও কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এই যে প্রোফাইলে প্রলিফারেটিভ ফেজ, এই প্রলিফারেটিভ ফেজ যখন চলছে সেটাতে কি হবে, ফলিকুলার ফেজও তো চলতে থাকবে, তাই না? এই যে এটা তো পুরোটাই চলছে, এটা ফলিকুলার ফেজ। ওকে, এটা হয়ে গেল। দেন লাস্ট হচ্ছে সিক্রেটারি ফেজ। এটাও কিছু না, খুবই ইজি। সিক্রেটারি ফেজ কি না, এটা 16 থেকে 28তম দিন অবধি চলে। এই ফেজে এই ফেজ যখন চলে, সেই ফেজ চলাকালীন লিউটিয়াল ফেজও কিন্তু চলতে থাকে, হয়ে গেল। এবং এইখানে কি প্রজেস্টেরন লেভেল সবচেয়ে বেশি হাই থাকে, সবচেয়ে হাই থাকে। এখানে তো আমি দেখালাম, ভুলে গেলে নাকি? এই যে সবচেয়ে হাই থাকছে কি, প্রজেস্টেরন, তাই না? এটাই বলছি, আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। এবং এইখানে কি হয়, এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারগুলো, ঠিক আছে, এন্ডোমেট্রিয়ামের লেয়ারগুলো কি হয়, পুনরায় আগের অবস্থায় ফিরে আসে পুরোপুরিভাবে। মানে এইখানে রিকভারি শুরু হচ্ছে, এখানে ব্লিডিং হচ্ছে, এখানে রিকভারি শুরু হচ্ছে, এখানে পুরোপুরি রিকভারি হয়ে যাচ্ছে। এই তো কথা, আর কি আছে এই জিনিসটা, কিচ্ছু নেই। তাহলে সিক্রেটারি ফেজ মানে রিভার্স ব্যাক দেয়ার নর্মাল কন্ডিশন, নর্মাল কন্ডিশনে ফিরে আসে সমস্ত জিনিসগুলো।
ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি মেনস্ট্রুয়াল সাইকেলটা। আশা করি আর এরপরে তোমাদের আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, অন্য কোনো বই, অন্য কোনো লেকচার হয়তো শোনার দরকার নেই। তোমরা যদি আমার এই কথাগুলো যদি একবার বুঝে নিতে পারো, একবার যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো, ঠিক আছে। আশা করি 3টে মেন ছকের সাথে সাথে মেনস্ট্রুয়াল সাইকেলটা তোমরা একদম ভালোভাবে বুঝতে পেরেছো। আমি এই ভিডিওতে আর প্রত্যেকটা লাইন বাই লাইন লিখে লিখে যেই নোটটা সেটা আমি এই ভিডিওটা দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে অলরেডি, আর ওটা দিয়ে আরও অনেক বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো, নিজেরাই কিন্তু লিখতে পারবে। আর তাছাড়া এখন গুগলে পিডিএফ বলো, পিপিটি বলো, এগুলো প্রচুর আছে, ইভেন কলেজেও, ঠিক আছে, যে তোমাদের টিউশন পড়ায় বা টিউশন মাস্টার হোক বা কলেজের স্যার হোক, প্রফেসর হোক, লেকচারার হোক, ওনারা কিন্তু নোট প্রোভাইড করে, কিন্তু এভাবে মানে কি বলবো, ইজি করে বোঝানো বা বন্ধুর মতো করে বোঝানো বা যাতে বুঝতে সুবিধা হবে ওরকম টাইপের কিছু একটা বলে বুঝিয়ে দেওয়া, মাথায় ঢুকিয়ে দেওয়া টুক করে, ঠিক আছে, ওই জিনিসটা করার মানুষের অভাব, আমি সেটাই করার চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো, তাহলে তোমরা যে কোনো নোট যদি একবার দেখে নাও সব বুঝতে পারবে। এমনটা নয় যে আমি মেনস্ট্রুয়াল সাইকেল অন্যভাবে মানে অন্য জিনিস বলবো, অন্য টার্ম ইউজ করবো, এমনটা নয়, সেম টার্ম সবাই ইউজ করবেন, সেম নোট কিন্তু সবাই দেবেন, ঠিক আছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে বোঝানোতে, ঠিক আছে। এবারে আমি চেষ্টা করলাম সোজাভাবে, যতটা সোজা হয়ে বোঝানো যায়, যতটা ইজিভাবে তোমাদের মাথায় ঢোকানো যায় ততটা ঢোকানো, এই আর কি। আর যদি নোটটা যদি অন্য কোনো জায়গা থেকে যদি ভালো না লাগে, অন্য কোনো জায়গায় নোট যদি স্যাটিসফাই বলে না মনে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি না হলে ডিসক্রিপশানে দিয়ে দেবো আর কি। তো তোমাদের ডিমান্ড অনুযায়ী আমাকে তো প্রোভাইড করতে হবে, তোমাদের দরকার নেই, নোট অলরেডি অ্যাভেলেবেল আছে, আমি মিশে আবার নোটটা দিয়ে ভিডিওটা অনেক বেশি লেন্দি কেন করবো। তো যারা আশা করি এর আগে বুঝতে পারোনি মেনস্ট্রুয়াল সাইকেলটা, অথচ নোট পড়েছো, মুখস্থ করেছো, পরীক্ষায় লিখেওছো, তো আশা করি মানে ওরাও দেখলেও এই ভিডিওটা আশা করি মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো, আর এরকম আরও অনেক ভিডিও দিচ্ছি, ঠিক আছে, এরকম আরও অনেক ভিডিও আসছে, তোমাদের কাজে লাগবে, অনেক ইনফরমেটিভ ভিডিও। আর গাইনোকোলজির যে সিলেবাসটা আছে আমি এটা দেখেছি, তার ব্লু প্রিন্টটাও আমার কাছে আছে, সেই ব্লু প্রিন্টের কোশ্চেন ধরে ধরে আমি মানে কি বলবো ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো তোমরা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। সবাই ভালো থেকো, বাই।